আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সকলের? তো আমাদের আজকে একটু দেরি হয়ে গেল। আমরা মূলত 6টায় লাইভে আসতে চাইছিলাম, তো আমার একটু ব্যস্ততার কারণে একটু আসতে দেরি হয়ে গেল আজকের লাইভে। এবং আমাদের আজকে যে লাইভের আলোচনার টপিক ছিল তা হলো সাধারণ জ্ঞান, এবং এর পাশাপাশি আরও কিছু বিষয় ছিল, তা হলো সাধারণ জ্ঞান প্লাস ম্যাথ এবং আইকিউ, এই বিষয়গুলা। তো আমরা আজকে মূলত তোমাদের সাধারণ জ্ঞান রিলেটেড বিষয় যেগুলো আছে ওভারঅল এই সবগুলো বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে আমরা যে সাধারণ জ্ঞান পড়তে যে ভুলগুলো করি এবং যেগুলো থেকে আমাদের দূরে থাকা দরকার, এবং আমাদের সাধারণ জ্ঞান কীভাবে পড়ব, কোন বিষয়গুলো পড়ব না। কারণ সাধারণ জ্ঞানের অনেকগুলো বিষয় আছে। তো এখন সবচেয়ে বড় যে সমস্যাটা হয় আমাদের ক্ষেত্রে, আমরা মনে করো কোন বিষয়টা পড়ব আমরা এটাই বুঝতে পারি না। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। মানে এটা আন্দাজ করতেই পারি না যে কোনটা পড়তে হয়। আর সবচেয়ে বড় যে বিষয়টা, আমাদের কোনটা পড়তে হয় এটা জানার চেয়ে আমাদের যেটা জানতে হয় সেটা হলো কোনটা আমি বাদ দেব। যে বাদ দিতে জানবে তার পড়াটাই কিন্তু সংক্ষিপ্ত হবে, আর যার পড়া সংক্ষিপ্ত হবে সে কিন্তু ইজিলি সবগুলো পড়া কিন্তু আয়ত্তে নিয়ে আসতে পারবে এবং তার পড়ার ক্ষেত্রে অনেকটা সুবিধাও হবে। তো আমরা পরবর্তী সপ্তাহ থেকে এই সপ্তাহে জাস্ট তোমাদের সবগুলো সাবজেক্টের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, এবং পরবর্তী সপ্তাহ থেকে আমরা সেই প্রত্যেকটা সাবজেক্টের উপর তোমাদের লাইভ ক্লাস নিব। তো আশা করি তোমরা সেগুলোতে যুক্ত থাকবে। এবং শুক্রবারে আমরা গুগল মিটে তোমাদের সুবিধার্থে একটা আয়োজন করব, এবং সেখানে তোমরা তোমাদের যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা শেয়ার করবা। আমরা চেষ্টা করব সবগুলো সমস্যার আলোকে সমাধান দেওয়ার, তোমাদের যতটুকু পসিবল হয় সম্ভব হয় আমরা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা সেই দিন সবাই যুক্ত থাকবা সেই গুগল মিটে। ওইখানে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা যেখানে আছো সব জায়গায় লিঙ্কটা পাবা, যেই মাধ্যমে দেখতেছো, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, যেখানেই থাকো না কেন আমি সব জায়গায় লিঙ্কগুলো দিয়ে দিব। তোমরা আশা করি সেখান থেকে ইজিলি যুক্ত হতে পারবা। তো তোমরা তাহলে আমার আজকের যে আলোচনার যে টপিক ছিল যে জিকে বিষয়ে, তাহলে এই বিষয়ে কথা বলি। দেখো, সর্বপ্রথম জিকে বিষয়ে কথা বলার আগে আমি যে বিষয়টা আগে বলতে চাই যে এই এডমিশনের জিকের উপর আমি একটা সাজেশন ভিডিও আপলোড করছি, অলরেডি ইউটিউবে দেওয়া আছে। তো ওই সাজেশন ভিডিওটা যেটা দেওয়া আছে ইউটিউবে, ওই ভিডিওটা কিন্তু প্রায় তোমার 30 মিনিট মনে হবে, 30 মিনিট কি 25 মিনিট এরকম। তো ভিডিওটা কিন্তু অনেক বড়, লং, কিন্তু অনেকে লং বলে ওইটাকে দেখে না। তো না দেখার কারণে অনেকে মানে সঠিক মানে সিদ্ধান্ত আসতে পারে না। কেন বলি যে বিষয়টা দেখো, কারণ ওই আমি যে ভিডিওটা ওইটা মেক করছি, ওই ভিডিওতে আমি সাধারণ জ্ঞানের এমন কোনো বিষয় নাই যে বাদ রাখিনি, সবগুলো ওভারঅল আলোচনা করেছি। এবং ওইগুলো তোমরা পাবা অপটিমিস্ট স্পেস আশাবাদী লিখে ইউটিউবে সার্চ দিলে সেখানে তোমরা ইজিলি পেয়ে যাবা ভিডিওটা। ওইখান থেকে তোমরা আমার সাধারণ জ্ঞান, ওখানে একটা প্লেলিস্ট করা আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির সাজেশন নামে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা বাংলার সাজেশন পাবা, ইংরেজি পাবা, এবং সাথে সাধারণ জ্ঞানের যে সাজেশনটা আছে ওই সাজেশনটা পাবা। তো ওইখান থেকে সাধারণ জ্ঞানের সাজেশনটা তোমরা কালেক্ট করে নিবা। ওইখানে আমি কিন্তু সাধারণ জ্ঞানের সবগুলো বিষয় দিচ্ছি একবারে, সবগুলো বিষয়। এখন অনেকে মনে করবে যে তাহলে আমি কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না, কোনগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। ওইখানে তোমরা সাজেশনটা দেখো একবার, ইজিলি বুঝতে পারবা তোমার জন্য কোনগুলো দরকার কোনগুলো দরকার না। কারণ ওইখানে আমি চেষ্টা করছি যেটা যত ইম্পর্টেন্ট ওই স্টার মার্ক করে দেওয়ার। মনে কর যেটা খুব ইম্পর্টেন্ট বারবার পরীক্ষা আসে ওইটা 5 স্টার দিছি, যেটা তার চেয়ে কম সেটা 2 স্টার, এবং 3 স্টার দিছি, তার চেয়ে যেটা আরও কম 2 স্টার, তার চেয়ে যেটা আরও কম সেটা 1 স্টার, যেটা একবারে গুরুত্বপূর্ণ না সেটা স্টার দেয়নি। তো তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবা যে তোমার জন্য কোনটা পড়া বেশি দরকার, তোমার জন্য কোনটা পড়া বেশি হেল্পফুল হবে। এগুলো কিন্তু বিষয়গুলো তোমরা ইজিলি আন্দাজ করতে পারবা, সমস্যা হবে না। তো ওই জন্য ওই ভিডিওটা দেখবা, দেখলে তোমার যে কোনো জিনিস বুঝতে সুবিধা হবে অনেক। তো আমরা আজকে তোমাদের তাহলে জিকে বিষয়ের একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করি আজকে মূলত। তো জিকে বিষয়ে সর্বপ্রথম যে বিষয়টা আমরা অনেকের মধ্যে মাথার মধ্যে যে ঝামেলাটা আছে জিকে বিষয়ের ক্ষেত্রে, আমি কোনটা বই পড়বো। জিকে তো বাজারে অনেকগুলো আছে। এখন এখানে জিকের মধ্যে আরেকটা ঝামেলা, আবার মৌলিক জিকে আছে, কিন্তু একটা মৌলিক জিকে নামে অংশ আছে। তো মৌলিক জিকের জন্য অনেকে আবার অনেক ধরনের বই পড়ে। আমি মৌলিক জিকের জন্য একটাই পরামর্শ দিব,
তাহলে যে তুমি মৌলিক জিকের জন্য জাস্ট একটাই কাজ করো, তোমার যে এইচএসসি যে টেক্সট বুকগুলো আছে এবং এই টেক্সট বুকগুলো জাস্ট পড়ো। এগুলোর মধ্যে কোন কোনগুলো পড়বে দেখো, এইচএসসি আইসিটি বইটা পড়বা, অর্থনীতি বইটা পড়বা, তারপর হলো ভূগোল, সমাজবিজ্ঞান, ইতিহাস, পৌরনীতি, যুক্তিবিদ্যা, তারপর এগুলো পড়লে আশা করি হয়ে যাবে। আর যদি তোমার আর একটু বেশি মনে হয় তাহলে ইসলাম ইতিহাসটা পড়তে পারো, তবে না পড়লেও সমস্যা নেই। ইসলাম ইতিহাস মানে এই যে যুক্তিবিদ্যা যদি কারো যদি না থাকে মানে এই যে এইচএসসিতে, সে কিন্তু নতুন করে তার পড়তে গেলে অনেক কঠিন হবে। সেজন্য আমি ওইটাও সাজেস্ট করবো, যদি কারো যদি সমস্যা হয় ওইটা বাদ দিলেও খুব একটা আশা করি প্রবলেম হবে না। আর যদি যা থাকে তার তো মানে কোনো সমস্যা হওয়ার কথা না। তো এইভাবে তোমরা মূলত সবগুলো বিষয় পড়বা। তো তাহলে আমাদের এই যে আজকের যে আলোচনা, তো আলোচনা তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবা। কেন? কারণ শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখলে আমি যে টপিক আজকে আলোচনাটা করবো তোমরা নিজেরাই বুঝতে পারবা যে এটা কতটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, কতটা হেল্পফুল, আমার উপকারে আসছে। তো ওই জন্য সবাই শেষ পর্যন্ত লাইভটাতে থাকবা, তাহলে জিনিসটা বুঝতে পারবা। তো বইয়ের বিষয়টা যেটা বলতে চাইছিলাম, যে বইয়ের ক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা হয়, আমরা কোনটা বই পড়বো এটা বোঝা খুব একটা বড় মুশকিল হয়ে যায়। আর এখন তো তোমার একটু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, তারপর এইগুলোর ক্ষেত্রে তোমার জিকে বই পড়া লাগে। তো এইটার ক্ষেত্রে আমি বলবো সবগুলো বই প্রায় 90 থেকে 95% একই। তোমরা যেটাই পড়তেছো ওইটা খুব ভালো করে শেষ করো, যেটাই পড়তেছো আগে ওইটা খুব ভালো করে শেষ করো। তো তোমাদের কোনো সমস্যা নাই, সবগুলো বই একই, তোমরা পড়তে থাকো, কোনো প্রবলেম নাই। সবগুলো বই 90% ইনফরমেশন সেম। তো আমরা আজকে মূলত চেষ্টা করব যে আমাদের যে জিকে আছে, জিকের একটা মোটামুটি সিলেবাসটা ধারণা দেওয়ার। তো জিকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে বিগত সালে কোশ্চিনগুলো অ্যানালাইসিস করে তোমাদের বাংলাদেশ যে পার্টটা আছে, বাংলাদেশ পার্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে জিকেতে, বাংলাদেশ পার্ট থেকে। ওটা যে কোনো যেখানেই পরীক্ষা দাও না কেন সব জায়গায় এরকম অবস্থা, ওই একই। শুধু জাহাঙ্গীরনগরের যে আমাদের সি ইউনিট আছে, যে বিষয়ভিত্তিক যে ইউনিট, ওইখানে একটু আলাদা রয়েছে ভিন্নতা, কারণ এখানে সাবজেক্ট বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে পরীক্ষা আসে, আর গুচ্ছের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। তাছাড়া বাকি যেগুলোতে আমাদের পরীক্ষা হয় জিকের, এগুলোর ক্ষেত্রে বাংলাদেশ অংশ থেকে প্রশ্নের পরিমাণটা বেশি। কথাগুলো কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে শোনো। বাংলাদেশ যে অংশটা রয়েছে সাধারণ জ্ঞানের দুইটা অংশ, একটা বাংলাদেশ, একটা আন্তর্জাতিক, আর একটা আমরা ধরতে পারি সাম্প্রতিক, তিনটা অংশে ভাগ করতে পারি। তার মধ্যে বাংলাদেশ অংশ থেকে তোমার 100%-এর মধ্যে বাংলাদেশ অংশ থেকে তোমার 70%-এর মতো আছে, 70 কি 60%, মানে এটা কম বেশ হয়, কিন্তু বাংলাদেশ অংশ থেকে তোমার সবচেয়ে বেশি আসে প্রশ্ন। তো 2 নাম্বার হলো তোমার আন্তর্জাতিক অংশ। আন্তর্জাতিক অংশ থেকে প্রশ্ন আসে কিন্তু প্রশ্নের পরিমাণটা কম, মানে বাংলাদেশ অংশ থেকে তোমার 60 থেকে 70% যদি আসে, আন্তর্জাতিক অংশ থেকে তোমার আসে 20 থেকে 30%, মানে এটা কম বেশ হয়, কিন্তু আন্তর্জাতিক অংশ থেকে তোমার মানে প্রশ্নগুলো কম দেয় ওনারা, কারণ এগুলো একটু কঠিন বিষয়। তুমি নিজেই মিলাই দেখিও, আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজেই বিষয়টা ধরতে পারবা যে আন্তর্জাতিক অংশ থেকে কীরকম আসতেছে এবং বাংলাদেশ অংশ থেকে কীরকম আসতেছে প্রশ্ন। তারপর 3 নম্বর বিষয় হলো তোমার সাম্প্রতিক বিষয়ে একটা গভীর জ্ঞান থাকা লাগবে। এবং কেন? কারণ সাম্প্রতিক তোমার বলা যায় না। আর এখন আরেকটা বিষয় মাথায় রাখিও, এটা সবসময় যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নের প্যাটার্ন যেটা আছে সবসময় যে ওইটাই থাকবে এরকমটা না। মনে করো তুমি দেখলা যে বিগত 10 বছরে তোমার একটা প্রশ্নের প্যাটার্ন তারা মানে একটা ধরন মেনে চলে আসতেছে, তো এর পরবর্তীতে তারা ওই একই প্যাটার্ন একই ধরন মেনে চলে আসবে, এটা কিন্তু কখনোই নেই। মানে আমি মনে করো আমি বিগত 10 বছর ধরে একই নিয়ম মানতেছি, এখন হুট করে আমার মাথার মধ্যে আসলে না আমি আর আগের নিয়মগুলো মানবো না, আমি নতুন করে কোনো একটা নিয়ম চালু করি, এরকমটা তো আসতে পারে, এটা স্বাভাবিক। তো তখন আসলে তখন তো প্যাটার্ন পরিবর্তন হলো না। তো তখন প্যাটার্ন পরিবর্তন হওয়া মানে কি কোশ্চিনটা চেঞ্জ হয়ে গেল। তো এখন অনেকে এই জিনিসটা ভুল করে যে পড়ে যায়, শুধু বিগত সালে কোশ্চিনগুলো অ্যানালাইসিস করে যে যেরকম টপিক আসছে ওই রকমগুলো শুধু পড়ে যায়, আর বাকি মনে করো ব্যাকআপ হিসাবে নিয়ে যায় না। এটা কিন্তু একটা আবার ভুল, এটা একটা ভুলের মধ্যে এটাও কিন্তু একটা ভুল ধরতে পারি। তো তোমাকে কোশ্চিন অ্যানালাইসিস করা ভালো, অবশ্যই এটা করতে হবে, মাস্ট বি করতে হবে, কিন্তু তুমি কোশ্চিন অ্যানালাইসিস করবা ঠিক আছে, কিন্তু তুমি ওইগুলোই শুধু কোশ্চিন অ্যানালাইসিস করে যেখানে ওইগুলোই শুধু মানে বারবার ঘুরে আসছে, এগুলো কিন্তু একটা জিনিস অবশ্য ঠিক যে কোশ্চিন অ্যানালাইসিস করলে তুমি কিন্তু এমন জিনিসটা পাবা যে কিছু টপিক খুবই ইম্পর্টেন্ট যেগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, এটা কিন্তু পাবা, এটা কনফার্ম। তো এখন এই অ্যানালাইসিসটা করার পর বাকি যে টপিকগুলো থাকলো তোমার ওইগুলো সম্পর্কে একটা মোটামুটি ধারণা নিয়ে তারপর পরীক্ষা যেতে হবে। এখন অনেকে কী করে দেখি শুধু এই যে টপিকগুলো ইম্পর্টেন্ট ওইগুলো বারবার পড়ে, বাকি টপিকগুলো পড়ে না, পরীক্ষায় মানে গিয়ে মারা খায়, সমস্যা হয়ে জায়গায়। তো তোমাকে এই জিনিসগুলো খুব সুন্দর করে মাথায় রাখতে হবে, ভালোভাবে বুঝতে হবে যেন তোমার পরীক্ষায় যেন এইগুলো গিয়ে ভুল না করো। তো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে তোমার আরেকটা বড় সমস্যা এখানকার ক্ষেত্রে অনেকের মধ্যে এটা দেখি যে সাধারণ জ্ঞান মনে থাকে না, ভুলে যাই, অনেকে এটা হয়, অনেকের হয়তো যে সাধারণ জ্ঞান মনে থাকতে পারতো না।
তো এখন তোমার এটা মনে রাখার জন্য তোমার নিজের মেধা, তোমার যেভাবে মনে থাকবে তোমাকে সেভাবে মনে রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে। এখন কেউ লিখে লিখে পড়ে মনে রাখে, আবার কেউ মনে করো অন্য কোনো মাধ্যমে মনে রাখতে পারে, যার যেটা ইচ্ছা, কেউ বিভিন্ন টেকনিক ফলো করে মনে রাখতে পারে। তবে আমি টেকনিকের কখনো মানে এটার সাপোর্ট করব না যে টেকনিকের মাধ্যমে পড়ো, এভাবে পড়লে খুব ভালোভাবে মনে থাকতে পারে, আর টেকনিক ভুলে যেতে পারো, বুঝছো? তো টেকনিকটা তো তোমার মুখস্থ করতে হবে নাকি, টেকনিক কি মুখস্থ করতে হবে না? তো তার মানে তোমাকে টেকনিকও মুখস্থ করা লাগলো, এটাও মানে মুখস্থ করাই লাগলো। তো বিষয় হলো এটা। তো তোমরা আশা করি বিষয়গুলো বুঝবা যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে মানে যে যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই সবাই মাথায় রাখার চেষ্টা করবা। তো আমি সাধারণ জ্ঞানের সর্বপ্রথম তোমাদের কিছু টপিক সম্পর্কে বলতেছি। তো এই টপিকগুলো একটু মাথায় রাখবা সকলে, এবং এগুলো পরীক্ষার জন্য বেশি বেশি ঘাটাঘাটি করবা, কারণ এগুলো থেকে প্রশ্ন সব থেকে বেশি আসে। তো সর্বপ্রথম যে জিনিসটা আমি বলবো, যে আমি কিন্তু আজকে ক্লাস নিব না, আগেই বলছি, আজকে শুধু জাস্ট এমনিতে আমি সবগুলো ধারণা দেওয়ার চেষ্টা করব ওভারঅল জিকেটা সম্পর্কে। আর এর পরবর্তীতে পর্বে আমরা জিকের উপর সামনের সপ্তাহ থেকে ক্লাস নেওয়া শুরু করব, এবং এই সপ্তাহে শুক্রবারে মানে আগামী শুক্রবার যে আসতেছে সেদিন কিন্তু গুগল মিটে তোমাদের সবার সাথে কথা বলা হবে এই দিন। আশা করি সবাই যুক্ত হবা, তোমাদের সকল ধরনের প্রবলেম অ্যাডমিশন রিলেটেড সবগুলো সেখানে বলবা, আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার সাথে কথা বলো, দেখো আমি কীরকম, আমার কথা বলার ধরন কীরকম। ভালো না লাগলে তুমি নিজে লিভ নিতে পারো, কোনো সমস্যা নাই। তো তবে যুক্ত হয়ে আর কি প্রথম প্রথম একটু থাকিও। তো এরপরে দেখো যে বাংলাদেশের পরিচিতির মধ্যে তোমাদের এখানকার মধ্যে যে জিনিসটা একটু ভালো ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের ভারতের সাথে যে ছিটমহল বিষয় আছে, এই ছিটমহল বিষয়ে একটু খুব ভালো করে জ্ঞান রাখবা, এবং বিভিন্ন ধরনের যে ছিটমহলগুলো আছে এগুলো বিষয়ে একটা ভালো জ্ঞান রাখবা বাংলাদেশের পরিচিতির মধ্যে। তারপর এরপরে এখানের মধ্যে রয়েছে বাংলাদেশের সমুদ্রের যে অবস্থা কতটুকু, এই টপিকগুলা। তারপর বাংলাদেশের নদ নদী, এখান থেকে তো প্রশ্ন আসবেই নদ নদী রিলেটেড, মানে বাংলাদেশের পরিচিতি, ভূপ্রকৃতি, অবস্থান ও জলবায়ু, এটা মানে এখানে মোটামুটি একটা ইম্পর্টেন্ট। তবে এটার চেয়ে যদি আরও বেশি ইম্পর্টেন্ট হতে যাও, তোমার এই যে বাংলাদেশের নদ নদী আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মানে এখান থেকে প্রশ্ন অনেকবার আসছে, বাংলাদেশের নদ নদী, মানে নদীর উৎপত্তিগুলো কোথায়, কোনটা নদীর উৎপত্তি কোথায়, কোথা থেকে কোনটা নদী কোথায় গিয়ে পড়ছে, তারপর এই নদীগুলো মনে করো বিভিন্ন ধরনের শাখা নদী, তারপর উপনদী কোনটা, তারপর এই নদীগুলো রিলেটেড বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম যেগুলো আছে, এই সবগুলো বিষয় এভাবে তোমরা পড়বা। এর পরবর্তীতে কিন্তু আমরা এগুলোর উপর ক্লাস নেব, একবারে তোমাদের একবারে চুল ছেঁড়াভাবে বিশ্লেষণ করব, যে প্রত্যেকটা জিনিস একবারে দাগায় দাগায় পড়াবো, যে এইটা পড়বা, এটা পরীক্ষার জন্য এরকম গুরুত্বপূর্ণ। মানে তোমরা নিজে ক্লাসটা দেখলে তুমি নিজেই বুঝবা যে ক্লাসগুলো কতটা হেল্পফুল থাকবে। তো বিল হাউর খুব একটা ইম্পর্টেন্ট না, মোটামুটি ধারণা রাখবা। বিল হাউরের মধ্যে তোমরা বিল হাউর খুব একটা দরকার নেই, এগুলো একটু মোটামুটি রাখবা। মানে সবচেয়ে বড় যেটা, ওইটা শুধু ধারণা রাখবে এখানে, সবচেয়ে বড় বিল কোনটা, তারপর হাউর কোনটা সবচেয়ে বড়, এবং অবস্থান কোথায় এটা রাখবা। তা বাংলাদেশের জলপ্রপাত ও ঝর্ণা বিভিন্ন ধরনের আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট। পাহাড়গুলো একটু ইম্পর্টেন্ট, বাংলাদেশে কী কী পাহাড় হচ্ছে, সবচেয়ে বড় পাহাড় কোনটা, সবচেয়ে বড় পর্বত কোনটা, এগুলা বিষয়ে ধারণা রাখার চেষ্টা করবা। তারপর হলো প্রাচীন বাংলার ইতিহাস, এই যে এগুলো কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। এই যে প্রাচীন বাংলার বিভিন্ন ধরনের ইতিহাসে একটা না দুইটা কিন্তু প্রশ্ন এখান থেকে দেয়ই, যে প্রাচীন বাংলার বিভিন্ন ধরনের ইতিহাস ব্যক্তিদের। তো বাঙালি জাতি কোথা থেকে উৎপত্তি হলো এটা আছে। তা প্রাচীন জনপদ, এই জনপদ টপিক থেকে আমি মনে হয় বিশ্ববিদ্যালয়ে আমি যখন পরীক্ষা দিছিলাম, আমি তো বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি, তো এই যে যখন আমি পরীক্ষা দিছিলাম তখন এই যে থেকে প্রাচীন জনপদ একটা ছোট কিন্তু টপিক, খুব একটা বড় না, ওইখান থেকে মনে হয় 3-4 জায়গায় আমি প্রশ্ন পাইছি ওই ছোট একটি টপিক থেকে। মানে ওইখান থেকে প্রশ্ন খুবই দেয় একবারে প্রাচীন জনপদ, তোমাকে এটা মানে আমি এত সুন্দরভাবে আলোচনা করবো যে একবারে তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে প্রাচীন জনপদে যে জিনিসগুলো দেয় তা হলো জাস্ট শুধু স্থানটা, যে মনে করো চন্দ্রপদের সমতটের স্থান, মানে কোন লোকেশনটা কোথায়, তারপর হলো হরিকেল কোথায় আসতো, বঙ্গ কোন কোন অঞ্চল নিয়ে গঠিত, এরকম মানে এই বরেন্দ্র কোন কোন অঞ্চল নিয়ে গঠিত, জাস্ট এগুলো মনে রাখতে। আর এগুলো তোমার মনে রাখার সহজ উপায় হলো ম্যাপ। আর আমরা কীভাবে পড়ি, এমনিতে জাস্ট পড়ি, এভাবে কিন্তু মনের জীবনেও থাকবে না এগুলো যে ম্যাপ নিয়ে পড়ছে, ম্যাপ আকারে পড়ছে, সে কিন্তু ইজিলি এগুলো মনে রাখতে পারছে। তো এই জন্য আমি যখন ক্লাস নেব এটার পর, তখন কিন্তু একবারে সুন্দর করে ম্যাপ ধরে তোমাদের ইজিলি যেন তোমরা বুঝতে পারো সেভাবে আলোচনা করব। তো এখানে বিভিন্ন ধরনের তারপর জনপদ আছে। তারপরে দেখো এখানে বিভিন্ন ধরনের আছে, যে প্রাচীন বাংলা ইতিহাসের মধ্যে মৌর্য যুগ আছে, তারপর হলো বিভিন্ন ধরনের ব্যক্তিগুলো আরও আছে, তারপর হলো অনেকগুলো সাম্রাজ্য আছে, তারপর এরপর হলো গুপ্ত বংশ আছে, তারপর হলো গৌর বংশ আছে, এগুলো ধারণা রাখবা। তারপর হলো হর্ষবর্ধন সম্পর্কে জানবা, ওই ব্যক্তিটাও কিন্তু ইম্পর্টেন্ট ভালো। তো মাসনায়ের যুগ
কখন মাসনায় যুগ হয়, মানে তখন কি করে মাসনায় যুগ বলতে কি, বড় বড় রাজাগুলো মানে তাদের অঞ্চল, নিজ নিজ অঞ্চলগুলো দখল করতে থাকে, মানে ছোট রাজাদের না গুনে আর কি, এরকম অবস্থা। তখন মানে একটা অরাজকতা, একটা বিশৃঙ্খল অবস্থা একটা সৃষ্টি হয়। তো এই বিষয়টা। তারপর এরপর রয়েছে হলো পাল যুগ, তারপর হলো সেন বংশ, তারপর দেব বংশ, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এই যে পাল বংশ জানবা, তারপর সেন বংশ জানবা। তারপর হলো দেব বংশ মোটামুটি একটা ইম্পর্টেন্ট, খুব একটা না। তারপর চালুক্য, দরকার না এগুলা। তারপর এইটা ইম্পর্টেন্ট যে বাংলার আগমনী বিখ্যাত পর্যটক, মানে বাংলায় যে অনেকগুলো পর্যটক আগমন করছে না, এই পর্যটকগুলো খুব ভালো করে জানবা। বিভিন্ন ধরনের যে পর্যটকগুলো আসছে বাংলার, যে হিউয়েন সাং, ফাইয়েন, এরকম আর অনেকগুলো কিন্তু পর্যটক আসছে। তো এই পর্যটকগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানবা, কারণ এগুলো কে কোথা থেকে, সর্বপ্রথম এখান থেকে যে তথ্যগুলো মানে পরীক্ষায় আসে, কে কোথা থেকে আসছে, তারপর হলো কার অবস্থান কোথায়, কী কারণে সে ভারতবর্ষে আসছিল, তার কোনো গ্রন্থ আছে নাকি লিখিত, এই বিষয়গুলো। তো বাংলায় এরপর রয়েছে মুসলিম শাসন। তো বাংলায় মুসলিম শাসন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে ভারতীয় উপমহাদেশে মনে করো হিন্দুরাই বা অন্যান্য মানুষরাই বেশি শাসন করছে, কিন্তু না, মুসলিমরা অনেক দিন ধরে, অনেক বছর ধরে কিন্তু এখানে শাসন করছে। কিন্তু যদি আমরা ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে কিন্তু বিষয়টা বুঝবো। তো আমরা নর্মাল একটা বিষয় আগে বলে দিই, ইতিহাস আমরা শুধু যে বইয়ের ভাষায় পড়ে যেটা মনে করি সেটা কিন্তু ইতিহাস না। কারণ ইতিহাস পড়তে গিয়ে একটা জিনিস আমি নিজে দেখলাম, যে ইতিহাস কীভাবে আমরা অনুসন্ধান করি। ইতিহাস হইতে গেলে একজন ব্যক্তিকে ইতিহাসের প্রকৃত সংজ্ঞা উদ্ঘাটন করতে হলে, ইতিহাসের সংজ্ঞা দিতে গেলে একজন ব্যক্তি শুধু তুমি একটা বলে দিলা, ওইটাই কিন্তু কখনো ইতিহাসের কিন্তু সংজ্ঞা হতে পারে না। মনে করো কথার কথা, আমি একটা জিনিস বলে দিলাম, ওইটা ইতিহাসের সংজ্ঞা কখনো হবে না। এটার জন্য কিন্তু অনেকগুলো শর্ত আছে, এক একজনের ব্যক্তির মতো এক একজনের। যেমন কানিংউড, এই যে কলিংউড নামে একজন ব্যক্তি আছে, তিনি এই বিষয়ে একটা কথা বলেন যে ইতিহাসবিদ একজন যে হয়, ইতিহাসে যে সংজ্ঞা দেন, তাকে সর্বপ্রথম যে বিষয়টা হইতে হয়, 1 নম্বর ঐতিহাসিক হতে হয়, আর 2 নাম্বার হলো তাকে দার্শনিক হতে হয়। এই দুইটা যখনই সে হইতে পারে, তখনই কিন্তু সে মনে করো ইতিহাসের যে একটা পূর্ণাঙ্গ সংজ্ঞা, তখনই তার দেওয়ার একটা অধিকার থাকে। অধিকার বলতে কি, দেওয়ার একটা তার মানে এটা সে দিতে পারে, নতুবা এমনিতে দিলে সেটা গ্রহণযোগ্যতা পায় না। কেন এটা, কারণ এটা কেন করতে হয় এবং কেন ঐতিহাসিক হতে হয়, দার্শনিক হতে হয়। দেখো, ঐতিহাসিক হওয়া মানে বিষয়টা কিন্তু পার্থক্য আছে। ঐতিহাসিক হওয়া মানে ইতিহাস পড়লা, ইতিহাস বিষয়ে মানে একটু টুকটাক দেখাশোনা করলা, এটা মানে যে ঐতিহাসিক তা না কিন্তু। মানে ইতিহাস আমরা যে ক্লাসে মনে কর পড়লাম, ইতিহাস নিয়ে তারপর হলো ক্লাস করলাম, শিক্ষকে ক্লাস করলাম, এই করলাম, এটা করা মানে কখনো তাকে কিন্তু ঐতিহাসিক বলা যায় না। ঐতিহাসিক তা হলো বিষয়টা কীরকম, যে ইতিহাস নিয়ে গবেষণা করে, পর্যবেক্ষণ করে, সত্যতা যাচাই করে, বিভিন্ন ধরনের ওইটা ঘটছে কিনা, বিভিন্ন ধরনের তথ্য, সূত্র ইত্যাদি বিষয়গুলো গবেষণা করবে, সেটাই হলো ওই ইতিহাস, তাকে ঐতিহাসিক আমরা বলতে পারি। আর এখানে আরেকটা বিষয় আছে, দেখো যে আমাদের যে ঐতিহাসিক বিষয়টা আমরা কিভাবে মনে করে থাকি, যে কোনো কেউ একজন ইতিহাস নিয়ে পড়লো, ইতিহাস নিয়ে একটু মানে একটু ঘাটাঘাটি করলো, সেটাই মানে ইতিহাস, তাকে ঐতিহাসিক বলে থাকে, কিন্তু বাস্তবে কিন্তু তাকে ঐতিহাসিক না। কারণ এরকম ব্যক্তি যদি ঐতিহাসিক হয়, এটা বিষয়টা কীরকম হয়ে গেল, মানে কোনো একজন ব্যক্তি মনে করো ঢাকায় থেকে পুরো বাঙালিদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য যে রয়েছে সেটা সম্পর্কে ব্যাখ্যা দিয়ে দিল। তো এখন তুমি ঢাকায় থাকলা, ঢাকার মানুষের আচরণ অন্যান্য অঞ্চলের আচরণ কি কখনো সমান হবে? জীবনেও কিন্তু সমান হবে না। এই অঞ্চলের আচরণ অন্য অঞ্চলের আচরণের সাথে কখনোও কিন্তু মিলবে না। এক এক অঞ্চলের মানুষের আচরণ কিন্তু এক এক রকম। তো এটা তোমার ওই জন্য বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে, তাহলেই না তুমি সঠিক তথ্যটা পাবা। তো ওই জন্য বলছে ঐতিহাসিক হইতে হলে তোমাকে এই গুণগুলো থাকতে হবে, তবেই তুমি একজন ঐতিহাসিক হতে পারবা। আর তারপর 2 নম্বর বলছে দার্শনিক, কারণ দার্শনিক চিন্তাভাবনা যদি না থাকে তাহলে ইতিহাসের গভীরে কিন্তু প্রবেশ করা যায় না। যাক, এগুলো হলো এমনিতে আলোচনার বিষয়, যখন ক্লাস নেব এগুলো তোমাদের আলোচনা দেওয়ার চেষ্টা করব, যে কেন আমাদের ঐতিহাসিক হতে হয়, কেন ঐতিহাসিক সংজ্ঞাগুলো। তো এরকম বিভিন্ন ধরনের ব্যক্তিগুলো রয়েছে ইতিহাসবিদ, তো তাদের বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলো রয়েছে ইতিহাসের বিষয়ে, এবং তারা বিভিন্ন ধরনের তাদের গ্রন্থগুলো রয়েছে ঐতিহাসিকদের। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে, এগুলো দরকার আমাদের পরীক্ষায় কিন্তু আসে। পরীক্ষায় তো বিশ্লেষণ না জানলেও কোনো সমস্যা নেই, তো পরীক্ষায় তোমাদের এখান থেকে মানে গ্রন্থগুলো আসে, যে কোন ব্যক্তির কোন গ্রন্থটা এবং সে কোথাকার, এটা আর কি, সে কোন দেশ থেকে আসছে। তারপর বাংলা মুসলিম শাসন, যেটা বললাম একটু আগে, যে মুসলিমগুলো বাংলা অনেক বছর ধরে শাসন করছে। তো এদের মধ্যে অনেক মুসলিম মানে আছে আর কি। তো মুসলিমদের মধ্যে শাসনের মধ্যে তরাইনের যুদ্ধ, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। দিল্লি সালতানাত, এটা মোটামুটি, তো সুলতানাত আমল, এটা খুব একটা না। তারপর এই যে এখানকার মধ্যে যেটা ইম্পর্টেন্ট, মুঘল আমলটা ইম্পর্টেন্ট ভালো। তো মুঘল আমলের স্থাপত্য ও অবস্থান, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর সুবেদারি শাসন ইম্পর্টেন্ট, 12 ভূঁইয়াদের ইতিহাস, বাংলা নবাবের শাসন, পলাশী যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এই যে সবগুলো আছে এগুলো ধারণা রাখবা। আর বাংলা ইউরোপীয়দের আগমন,
এখান থেকে শুরু করে একবারে বাংলা ইউরোপীয় বিভিন্ন ধরনের যে আগমন ঘটছে, পর্তুগিজ, তারপর হলো তোমার হলো বিভিন্ন ধরনের ইংরেজরা, তারপর ওলন্দাজরা, তারপর দিনেমার, বিভিন্ন ব্যক্তি কিন্তু আসছে ধারাবাহিকভাবে ধাপে ধাপে। তো এদের মোটামুটি একটা ধারণা রাখবা ইতিহাসটা, তারা কীভাবে আসলো না আসলো। তো পর্তুগিজদের যখন প্রথম আসছিল সে কিন্তু এমনিতে আসে নাই, সে কিন্তু মনে করো আস্তে আস্তে, এবং তারা এইটা রাস্তা খুঁজতে খুঁজতে একজন আবার কী করছিল যে আমেরিকা মহাদেশে চলে গেছিলো, তখন থেকে কিন্তু সেখানে সে আমেরিকা মহাদেশ একটা আবিষ্কার করে ফেলছিল। তো এই অবস্থা দেখতে দেখতে একসময় সে আবার এই যে একবারে দক্ষিণ আফ্রিকা মহাদেশ এটা সম্পূর্ণটা ঘুরে ভারতবর্ষে এসে পৌঁছায় ওরা রাস্তা খোঁজার জন্য। এটা আবার কেন করছিল পর্তুগিজদের নাবিক ভাস্কো ডা গামা, সে করছিল কারণ ওই তাদের কিন্তু একটা রাস্তা যেটা ছিল, অর্থাৎ ওরা কিন্তু ভূমধ্য সাগর হয়ে এদিক হয়ে আরব সাগর হয়ে এদিক হয়ে খুব সহজে কিন্তু ইয়াতে প্রবেশ করতে পারতো ভারত মহাদেশে, কিন্তু এদিকে ওদের আসার পথটা বন্ধ করে দেওয়া হয়। তোমরা এটা ম্যাপ দেখলে তাহলে বুঝবা, এগুলো ম্যাপের বিষয়। ম্যাপ দেখে যদি এগুলো না পড়ো না, মাথায় থাকবে না কিন্তু, মানে কীভাবে কী আসলো না আসলো এই বিষয়গুলো কোন দিক দিয়ে আসলো, মানে ম্যাপে যেগুলো ম্যাপ রিলেটেড পড়া অবশ্যই অবশ্যই ম্যাপ দিয়ে পড়বা, তাহলে মাথায় থাকবে। আর নতুবা কিন্তু 100% ভুলে যাবে, একবারে 100% বলছি, কারণ মনে থাকবে না তো এগুলো ম্যাপ। যেমন নদীর উৎপত্তিগুলো এগুলো ম্যাপ দেখে পড়বা, যে কোনটা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে ওই স্থানটা তুমি ম্যাপে দেখবা, তাহলে মাথায় বেশি থাকবে। এরপর দেখো বিভিন্ন ধরনের, এরপরে ছিল দ্বৈত শাসন ব্যবস্থা, মানে দুই ধরনের শাসন ব্যবস্থা ছিল। একটা হলো ইংরেজের শাসন ব্যবস্থা, একটা রাজার, অর্থাৎ রাজা ছিল হলো দায়িত্বহীন ক্ষমতা, মানে দায়িত্বহীন বলছি, সরি ভুল বলছি, ক্ষমতাহীন দায়িত্ব। আর ইংরেজি ছিল দায়িত্বহীন ক্ষমতা। এইরকম একটা দ্বৈত শাসন ব্যবস্থা ছিল। তারপর ইংরেজের শাসনের সংস্কার, তারপর তাহলে তো ব্রিটিশ বিরোধী আন্দোলন, এগুলো একটু মোটামুটি ধারণা রাখবা, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তবে এখানকার মধ্যে আরও বেশি যেটা ইম্পর্টেন্ট হলো তোমাদের এই যে পাকিস্তানি যে আমলটা, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটু বেশি ইম্পর্টেন্ট আর কি। অর্থাৎ 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে ঘটনাগুলো রয়েছে এগুলো কোনো কিছুই তোমার বাদ দেওয়া যাবে না। 1971 থেকে 1947 থেকে 1971 খুবই ইম্পর্টেন্ট। তবে আরও যদি বেশি ইম্পর্টেন্ট হতে চাই, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ 1971, এইটা একবার বাদই দিবে না। মানে এই একটা এখানে পরিবর্তন আসবে পটভূমির ক্ষেত্রে, যে আগে মনে করো যেহেতু আমাদের এখানে একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে, আমাদের সরকার চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, তো এখন এখানে আওয়ামী লীগ যে একটা তখন দল ছিল তখন থেকে, তো এখন এই দলটা যেহেতু নাই, তো এটার ক্ষেত্রে একটু তোমাদের প্রভাব এভাবে তোমাদের পড়তে হবে যে এখন অন্যান্য যে বিভিন্ন ধরনের ইয়াগুলো ছিল ওইগুলো রিলেটেড তোমাদের পড়াগুলো বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ এভাবে পড়লে তাহলে তোমরা কমন পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। আর আগে যেগুলো ছিল, আগে আমাদের মনে করো বঙ্গবন্ধু রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন, তারপর ওই রিলেটেড তার রিলেটেড বিভিন্ন ধরনের প্রশ্ন এবং টপিক, এগুলো থেকে পরীক্ষায় বেশি আসতো। তো এখন কিন্তু এগুলো আর প্রশ্ন আসবে না, তো তোমাদের এখন সেভাবে কিন্তু প্রিপেয়ার হতে হবে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বিশেষ করে। তা যেমন আমাদের সব জায়গায় আগে বঙ্গবন্ধু রিলেটেড বিভিন্ন ধরনের কিন্তু টপিকগুলো ছিল, সাথে মাতৃ ভাষণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তো তার কিন্তু এখন এই ভূমিকাগুলো আর থাকবে না, এগুলো থেকে প্রশ্ন আসবে না। তো এখন পরবর্তীতে আমাদের এভাবেই প্রিপারেশন হতে হবে, বিভিন্ন ধরনের বিষয়গুলো লক্ষ্য রেখে সামনে কিন্তু এগোতে হবে, তাহলে আমরা আশা করি পরীক্ষায় কমন পাবো। তো আমাদের মূল লক্ষ্য কিন্তু কমন পাওয়া, যেন আমরা পরীক্ষায় কমন পাইতে পারি আর কি, যেভাবে প্রশ্ন হোক যেন আমরা পরীক্ষায় কমন আসে। তো তোমাকে এভাবে প্রিপেয়ার হতে হবে, এখন যেভাবেই প্রশ্ন দেওয়া হোক না কেন। তো এখন দেখো এরপর হচ্ছে সংবিধান বাংলাদেশের, খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানটা খুব ভালো করে জানবা, একবারে সংবিধানের সবগুলো জানবা। আর যাদের এইচএসসিতে তোমাদের পৌরনীতি আছে তাদের তো আগে থেকে জানা, যাদের এইচএসসিতে পৌরনীতি আছে তোমরা কিন্তু এখন থেকেই সংবিধানটা পড়ে আসছো, যে সংবিধানে কোথায় কি আছে না আছে। তো এই সংবিধানে কোনো কিছুই বাদ দিবে না। তবে এখানে কিন্তু একটা ধরন আছে, যদিও আমি টপিকগুলো বলতেছি মনে হতে পারে যে এতগুলো টপিক এতগুলো পড়ব, কিন্তু ওই টপিক ঠিক বলছি ঠিক আছে, কিন্তু ওর ভিতরে পড়া কিন্তু অনেক কম বলতে কি আমি যতগুলো বলতেছি অতগুলো পড়া না, কিন্তু মানে টপিকটা বলতেছি ঠিক আছে, তার মানে তুমি পুরো টপিক পড়বা না। ওই টপিকের মধ্যে কিছু অংশ আছে যে অংশগুলো তোমার পরীক্ষার জন্য আসে, সবগুলো আসে না কিন্তু। তো এখন এগুলো তো তোমরা যদি কষ্ট হয়ে থাকে সমস্যা নেই, তোমরা আমাদের সাথে লাইভে যুক্ত হবা, আমি এগুলো কিন্তু ওইগুলো পড়াবো যেগুলো পরীক্ষার জন্য তোমার আসবে মাস্ট। ওই টপিকগুলো শুধু, মানে বাড়তি কিছু পড়াবো না, যেগুলো দরকার জাস্ট ওইগুলোই পড়াবো, বাকি কোনো কিছু না। তো এখানে যেমন বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে তোমার যেমন ধারাগুলো আছে, কয়েকটা ধারা, তোমাদের ধারা যেমন অনেকগুলো আছে, কিন্তু ধারা এতগুলো জানার দরকার নেই, তোমাদের শুধু 20 থেকে 30টা ধারা দেবো, ওইগুলোর মধ্যে আশা করি ওইগুলোর মধ্যে কমন পড়বে। তো এইভাবে আরও বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, তো এই সবগুলো বিষয়ে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো, এই সংবিধান রিলেটেড তোমাদের আরও যা কিছু পড়া আছে। তো এগুলো মডেল তো ক্লাস নিতে হবে, এগুলো যতই আমি এমনিতে সাজেশন দিই কাজে লাগবে না তোমাদের। কেন কাজে লাগবে না? কারণ
আমি তো নিজেই ভাই এগুলো দেখছি, সাজেশন বারবার দেখছি, বুঝতে পারি নাই, যখন আমি না নিজে না ওইটা ঘাটাঘাটি করছি। তো এখন যখন আমি এটা একবার বাস্তবে তোমাদের ঘাটাঘাটি করে বিষয়টা দেখাই দিব, কিভাবে আসে না আসে, কীরকম প্রশ্ন আসতে পারে, তাহলে তোমরা ইজিলি কিন্তু জিনিসটা ধরতে পারবা। হ্যাঁ, তাহলে আমাদের এভাবে পড়া দরকার, এভাবে পড়া দরকার, এটা তোমরা ইজিলি আন্দাজ করতে পারবা, নাহলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে। এটা আমি পার হয়ে আসছি, আমার অভিজ্ঞতা আছে, এই জন্য এই বিষয়টা বললাম। তো এরপরে দেখো, আমাদের জাতীয় সংসদ মোটামুটি একটা ধারণা, খুব একটা ইম্পর্টেন্ট না। তা বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, এটা মোটামুটি একটা ধারণা রাখবা। বাংলাদেশের জাতীয় বিষয়াবলীর মধ্যে জাতীয় পতাকা আছে, নতুন পুরাতন, ভৌগোলিক উপনাম, দেশের প্রথম, বৃহত্তম, দীর্ঘতম, তারপর এগুলো লাগবা, দেশের দীর্ঘতম, ক্ষুদ্রতম, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ এবং একমাত্র যে বিষয়গুলো আছে এগুলা সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট না। আবারও বলছি, টপিকগুলো বলতেছি ঠিক আছে, এগুলোর ভেতরে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট না, এটা কখনোই না। আমি যখন পড়াবো তোমরা ক্লাসগুলো করবা, দেখবা একবারে এত সহজ মনে হবে, কারণ মানে আমি খুব সংক্ষিপ্ত আকারে পড়াই, তোমরা জানো কি না, যখন ক্লাসগুলো দেখবা বুঝতে পারবা। তো প্রাচীন বিখ্যাত, আর তোমরা যদি কারো যদি ডেমো ক্লাস প্রয়োজন হয়, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যেখানে আসে না কেন সব জায়গায় দেখতে পারবা ক্লাসগুলো। যেমন ইউটিউব চ্যানেল আমাদের অপটিমিস্ট স্পেস আশাবাদী দিলে তোমরা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবে, কিন্তু সেখান থেকে তোমরা ডেমো ক্লাসগুলো দেখতে পারো। তো আমাদের তো দেখে তারপরে তোমরা আশা করি পছন্দ করতে পারো। তো এরপরে দেখো, প্রাচীন বিখ্যাত আমাদের অনেকগুলো বিষয় আছে, এগুলো জানবা। প্রাচীন বিখ্যাত বিভিন্ন ধরনের স্থানগুলো, এগুলো জানবা তোমরা। যেমন প্রাচীন বিখ্যাত তোমাদের মন্দির আছে, এগুলো মোটামুটি একটা ধারণা রাখবা। তো মসজিদ, তো দুর্গ, তারপর হলো ঐতিহাসিক স্থান, এইটা বেশি ইম্পর্টেন্ট একটু, যে প্রাচীন বাংলার বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক যে স্থানগুলো রয়েছে এগুলো নিদর্শন। তো বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান, তারপর সোনারগাঁও আছে, তারপর প্রত্নতাত্ত্বিক স্থাপত্য, এই যে প্রত্নতাত্ত্বিক স্থাপত্য ওইটাও ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। তো এগুলোই ধারণা রাখবা। তা বিভিন্ন স্থাপত্য, ভাস্কর্য, অবশ্যই তোমাকে ভাস্কর্য মনে রাখতেই হবে, ভাস্কর্য থেকে প্রশ্ন আসবে। তা বাংলাদেশের সম্পদ মোটামুটি একটা ধারণা রাখবা, বাংলাদেশের বিভিন্ন ধরনের সম্পদ আছে, কৃষি, শিল্প, তারপর বিদ্যুৎ, পশু, পানি, মৎস্য, এরকম আরও বিভিন্ন ধরনের সম্পদগুলো রয়েছে। তা ভৌগোলিক নির্দিষ্ট পণ্য, এই যে জিআই যেটাকে বলি, এটা কিন্তু যদিও অনেক পরিবর্তন হয়, মনে করো ছিল একবারে, আমি যে সময় আরও পরীক্ষা দিতাম এমন অবস্থা হয়েছে ওই সময় যে মানে একদিন পর 2 দিন পর তোমার জিআই পণ্য যেটা আছে এটা পরিবর্তন হয়। মানে এখনই শুনলাম 21, তারপরে শুনলাম আবার 23, তারপর আবার 25, মানে 2 দিন পর 3 দিন পর 1 সপ্তাহ পর মানে জিআই পণ্যগুলো পরিবর্তন হয়েছিল। মানে এখানে জাস্ট তোমার জিআই পণ্য হিসাবে এখানে 2টা কিন্তু বিষয় আছে। আমরা শুধু মানে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়ার বিষয়ে কিন্তু একটু পার্থক্য আছে। যে কোনো একটা পণ্য প্রথমে কি করতে হয়, মানে জিআই পণ্যটা কি, মানে হলো জিআই পণ্য হলো তোমার কি হিসাবে ধরা হয়, ওই পণ্যটা মনে করো ওই অঞ্চল ছাড়া অন্য, মানে ওই অঞ্চলেই শুধু ওইটা জনপ্রিয়, মানে আর কোথাও এরকম পণ্য এরকম অঞ্চলের জন্য নাই, তো ওই হিসাবে ওই পণ্যটাকে তখন স্বীকৃতি দেওয়া হয়। তো এটা বিস্তারিত কিন্তু আমরা ক্লাসে যখন নেব তখন কিন্তু আলোচনা করব। তো এটা কিন্তু 2টা প্রসেস আছে, আগে আমাদের ওই পণ্যটাকে আমরা যেটা চিহ্নিত করি ওইটাকে কিন্তু ওইখানে পাঠাতে হয়, ওইটা মানে এইটাতে সংগঠনে ওইটাতে, তখন ওইটাতে পাঠানোর পর তারপর ওনারা যাচাই করে দেখার পর যদি হ্যাঁ মনে হয় যে না এটাই মানে রিয়েল আছে, কোনো এখানের মধ্যে নাই, ঝামেলা বলতে কি মানে ওইটা ওইরকম কোনো দ্বিতীয় পণ্য নাই, ওইটাই সিঙ্গেল একটা আছে, এরকম পণ্য অন্য কোনো জায়গায় আর নাই, অত জনপ্রিয়তাও নাই, ওই পণ্যটা ওই জায়গার জন্যই শুধু আছে জনপ্রিয় খুব, মানে ওই জায়গার জন্য বলতে কি মানে ওই পণ্যটাই শুধু কেবল জনপ্রিয় আছে, অন্য কোনো ওই রিলেটেড পণ্যের মধ্যে নাই। তো তখন ওইটাকে তখন তারা পণ্য হিসাবে স্বীকৃতি দেয়। যখনই স্বীকৃতি পায় তখনই কিন্তু জিআই পণ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়, স্বীকৃতি না পাইলে কিন্তু জিআই পণ্য হিসাবে অন্তর্ভুক্ত করা হবে না। এটাই মাথায় রাখবা। তো এইটা নিয়ে আমরা কিন্তু বিস্তারিত একবারে ক্লাস নেব, তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি, যে জিআই পণ্য রিলেটেড যতগুলো প্রবলেম আছে সবগুলো এখানে আলোচনা করব। তো বাংলাদেশের ভাষা, কৃষ্টি এবং সংস্কৃতি, এটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের বিভিন্ন ধরনের এই যে ইয়াগুলো আছে, চিত্রশিল্পীগুলো আছে, মাস্ট পড়তে হবে একবারে। জৈনুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, এম সুলতান। তা বাংলাদেশের চলচ্চিত্র জগৎ মোটামুটি ধারণা রাখবে একটু, পত্র পত্রিকা রয়েছে, তারপর হলো প্রকাশকাল, তারপর সাহিত্যকর্ম, বিভিন্ন লেখকের উপাধি, ছদ্মনাম, এগুলো যদিও মানে বাংলা সাহিত্যের অংশ অনেকগুলা। তারপর হলো বাংলা সাহিত্যে মহাকাব্য রচয়িতা, এগুলো কিন্তু বাংলা সাহিত্যের মধ্যে তোমরা পাবা। ঐতিহাসিক নাটক, নাট্যকার, তারপর নাট্যকার, দেশ নাটক, বাংলা সাহিত্যের প্রথম, তারপর বাংলা সাহিত্যে বিবিধ, এরকম বিষয়গুলো এগুলো তোমরা বাংলা বই পাবা সাহিত্যের অংশের মধ্যে। তো বাঙালি বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ আছে যারা বিভিন্ন ধরনের কাজ করে গেছে, এই ব্যক্তিগুলো সম্পর্কে ধারণা রাখবা। তারপর এরপর হলো মোটামুটি একটা ইউনেস্কো কর্তৃক ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্যের মধ্যে যে রয়েছে 3টা এলাকা, ওইটার সম্পর্কে ধারণা রাখবা।
তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটা রয়েছে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা মনে করো, তারপর জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, এইগুলো ধারণা রাখবা। বিশেষ করে যে জায়গায় তোমরা পরীক্ষা দিতে যাবা ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু ধারণা রেখে যাবা, কারণ ওই রিলেটেড প্রশ্ন দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে যে বিশ্ববিদ্যালয়ে তুমি যাও। মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড প্রশ্ন, বা জাহাঙ্গীরনগরে বলা যায় না তারা অন্য বিশ্ববিদ্যালয় রিলেটেড প্রশ্ন দিতে পারে। এখন তুমি সবগুলো মোটামুটি পড়ে যাবা, একটু ধারণা নিয়ে যাবা। তো জনসংখ্যার ক্ষেত্রে তোমাদের উপজাতিটা একটু খুব ভালো করে জানতে হবে। জনসংখ্যার ক্ষেত্রে এই উপজাতিগুলো থেকে প্রশ্ন বারবারই দেয়, বিভিন্ন কোন উপজাতি কোথায় অবস্থান, এবং উপজাতিগুলো বিভিন্ন ধরনের ভাষা, তাদের হলো, তারপর ধর্মীয় বিভিন্ন ধরনের, তাদের কী কী ধর্ম রয়েছে, কে কোন উৎসব পালন করে, এবং এই বিষয়গুলো ওভারঅল সবগুলো বিষয় তোমাদের ধারণা রাখতে হবে। তারপর বিভিন্ন ধরনের তাদের আরও বিভিন্ন ধরনের জাতিগুলোর বিভিন্ন ধরনের কোনো বিদ্রোহ, কোনো আছে নাকি, তো এই বিষয়গুলো একটা ধারণা রাখবা তাদের, বিশেষ করে এই যে উপজাতিদের। তো বাংলাদেশের অর্থনীতির একটু মোটামুটি ধারণা রাখবা। এটা পরীক্ষায় যদিও খুব একটা আসে না, এখান থেকে সবচেয়ে বেশি যেটা আমি লক্ষ্য করছি এমডিজি এবং এসডিজি, এটা অনেকবার আসছে যে এমডিজির লক্ষ্যমাত্রা কয়টা, এসডিজির লক্ষ্যমাত্রা কয়টা। তো এই বিষয়গুলো সবগুলো মোটামুটি একটা ধারণা রাখবা। আর বাংলাদেশের অর্থনীতিটা একটা বেসিক শুধু এখানে আলোচনা করছে, খুব একবারে ডিটেলসে আলোচনা করে নাই, মোটামুটি একটা ধারণা রাখবা এগুলোর বিষয়ের পর। এবং আমরা এগুলোর পর কোনো প্রবলেম নাই তোমাদের, এগুলোর পর আমরা ধারাবাহিকভাবে ক্লাস নেব এবং তোমাদের সবগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তোমাদের আপডেট জানতে হবে। আপডেট বলতে কি, এগুলো মানে নতুন কোনো প্রকল্প হচ্ছে নাকি, মানে যোগাযোগ ব্যবস্থার মধ্যে কোনো প্রকল্প হচ্ছে নাকি, ওইগুলো থেকে বেশি প্রশ্ন হতে পারে। আর যেগুলো পুরাতন, যেমন নৌপথের ক্ষেত্রে, সমুদ্র আকাশপথের ক্ষেত্রে এরকম, আর নতুন কোনো আবার যুক্ত হচ্ছে নাকি, এই বিষয়গুলোর ক্ষেত্রে এগুলো মাথায় সবসময় খেয়াল রাখবা। এগুলো থেকে প্রশ্ন বেশি দেয়। খেলাধুলার ক্ষেত্রে ওই একই অবস্থা, খেলাধুলার ক্ষেত্রে তোমাদের সাম্প্রতিক প্রশ্নগুলো বেশি দেয়, যে কোন সময় কোন খেলা হচ্ছে, মনে করো বিশ্বকাপ, ফুটবল, ক্রিকেট, এরকম বিভিন্ন ধরনের। তারপর মানে সাউথ এশিয়ান গেম, আরও বিভিন্ন ধরনের যে আপডেট আছে, মানে ইদানিং ঘটতেছে, এরকম বিষয়গুলো নিয়ে একটু বেশি জানার চেষ্টা করবে। আর পরীক্ষার এই যে একদিন আগে বা পরীক্ষার মনে করো সময়, ওই সময় যে আপডেটগুলো হচ্ছে ওইগুলো না জানলেও হবে না, মানে সমস্যা নেই, কারণ কোশ্চিন পরীক্ষার একদিন আগে ওরা তৈরি করে না, কোশ্চিন প্রায় 1 মাস আগেই বা 15-20 দিন আগেই কিন্তু তৈরি করে নেয়। তো ওই জন্য তোমরা মানে আগের যে আপডেটগুলো আছে এগুলো জানবা। আর সাম্প্রতিক মানে যে শুধু এই যে মনে করো পরীক্ষা শুধু 3 মাসের পর, এরকমটা কিন্তু কখনোই না, এটা কিন্তু মাথায় রেখো। সাম্প্রতিক তোমার এরকমও হইতে পারে, দেখো সাম্প্রতিক বিষয়টা কি, যে তুমি যে টপিকটা বর্তমানে আলোচিত ওই রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য আসতে পারে। তো যেমন এখন বর্তমানে আমাদের সরকার রিলেটেড, রাজনীতি রিলেটেড অনেক কিন্তু আপডেট হচ্ছে, তো এটা কিন্তু একটা আলোচিত টপিক। তো এই রিলেটেড সাম্প্রতিক বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্ন আসতেই পারে, এটাই স্বাভাবিক। তো এরকম তোমার এই বিষয়গুলো যেগুলো আলোচিত বিষয়, এবং ওইগুলো থেকে সাম্প্রতিক প্রশ্ন সব থেকে বেশি দেয়, এবং ওইগুলো তোমাকে পড়তে হবে। যেগুলো মনে করো আলোচিত না, সাম্প্রতিক ঘটছে, সাম্প্রতিক তো অসংখ্য ঘটনা ঘটছে, মানে হিসাব নাই, তোমার প্রতিদিন অহরহ ঘটনা আছে। তো সবগুলো কি পড়া দরকার? সবগুলো না, যেগুলো মনে করো এইরকম বিষয়গুলো মানে খুব আলোচিত, ওই বিষয়গুলো তোমরা মাথায় রাখবা। তো আন্তর্জাতিক বিষয়াবলী আমরা এখন দেখাবো, যেগুলো বাংলাদেশের বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে যে যে বিষয়গুলো গুরুত্ব দিবা, কম দিবা, বেশি দিবা, কোনটাতে কীরকম মানে গুরুত্বপূর্ণ, এগুলো বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবাম। এরপর হলো আন্তর্জাতিক বিষয়াবলী। দেখো আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে সর্বপ্রথম যেটা রয়েছে, আর আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন পরীক্ষায় কম আসে, এটা আগে বলে দিচ্ছি। তা আর এখান থেকে প্রথমে যেটা আছে বিভিন্ন ধরনের দেশ। এখন দেশগুলোর মধ্যে এখানে কিন্তু অসংখ্য দেশ আছে, তো সবগুলো দেশ জানার কিন্তু প্রয়োজন নেই, এবং সবগুলো দেশ পরীক্ষাতে প্রশ্ন আসেও না, খুব কম আসে। তো যে দেশগুলো থেকে সবচেয়ে মানে প্রশ্নগুলো বেশি আছে, আমরা ওই দেশগুলো বলার চেষ্টা করব। তো যেমন আগে মনে করো ভারত থেকে প্রশ্ন আসতো, কিন্তু এখন যেহেতু একটু সাংঘর্ষিক বিষয় হয়েছে, তো এবার নাও আসতে পারে, তো বলা যায় না আর কি। এখন তোমাদের তাও পড়ে রাখতে হবে, এখন যেভাবে এগুলো বলা যাবে না বিষয়গুলো প্রশ্নের। এখন শিক্ষকের মন মানসিকতা, তোমার মন মানসিকতা কিন্তু এক এক রকম। তো এই জন্য তোমাদের বিগত সালে যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, যে কোথা থেকে প্রশ্ন দিচ্ছে, কোন প্যাটার্নে প্রশ্ন দিচ্ছে, কীভাবে দিচ্ছে। এগুলো যদি অ্যানালাইসিস খুব ভালোভাবে করতে পারো, তুমি কিন্তু ইজিলি বুঝতে পারবা যে শিক্ষক তাহলে কোথায় থেকে প্রশ্ন দিতে পারে, তুমি নিজেই আন্দাজ করতে পারবা। তো এরপর হচ্ছে পাকিস্তান, তারপর হলো শ্রীলঙ্কা, তারপর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আমরা যদি ধরতে চাই, তারপর মিয়ানমার, তারপর হলো মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে রয়েছে ইরান, সৌদি আরব, আরব আমিরাত, ফিলিস্তিন, ইসরায়েল। এই যে ফিলিস্তিন, ইসরায়েল, এই বিষয়ে তো অনেক সাংঘর্ষিক, তো এইটা বিষয়ে তোমাদের আপডেটও কিন্তু জানতে হবে, মানে সাম্প্রতিক প্রশ্ন এখান থেকে জানতে হবে, যে সাম্প্রতিক রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য। তারপর দূরপ্রাচ্যের মধ্যে রয়েছে চীন,
তারপর হলো জাপান। আর ইউরোপ মহাদেশের মধ্যে বিভিন্ন ধরনের দেশ আছে, যেমন স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বিভিন্ন ধরনের আছে এখানে অনেকগুলো। তারপর হলো বাল্টিক রাষ্ট্র যে আছে তিনটা রাষ্ট্র মিলে, এই রাষ্ট্রগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ওই মধ্যপ্রাচ্যের এস্তোনিয়া, তারপর লাটভিয়া, তারপর লিথুনিয়া, এগুলো সম্পর্কে, যেগুলোকে বাল্টিক রাষ্ট্র আমরা বলি। তারপর হলো মধ্য ইউরোপের মধ্যে আছে পোল্যান্ড, এগুলো ভালো করে জানবা। তারপর পূর্ব ইউরোপের মধ্যে আছে রাশিয়া, গ্রিস। তা পশ্চিম ইউরোপের মধ্যে তোমার যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি। আর আমেরিকা মহাদেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। আর দক্ষিণ আমেরিকার মধ্যে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ব্রাজিল, তারপর পেরু, ইকুয়েডর, এগুলো মোটামুটি জানা রাখবা। আর ওশেনিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া যে আছে, এটা সম্পর্কে একটু ধারণা রাখবা। মানে এই বাকি দেশগুলো যেগুলো আছে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো থেকে মানে প্রশ্ন বেশি দেয় আর কি, আমি দেখছি এগুলো মানে যেগুলো বললাম বাকিগুলো থেকে দেয় না যেগুলোটা, কিন্তু এগুলো থেকে বেশি দেয়। আফ্রিকা মহাদেশের মধ্যে আছে তোমার হলো মিশর, লিবিয়া, তিউনিসিয়া এবং মরক্কো, এগুলোই মূলত। আর আছে তোমার আছে পূর্ব আফ্রিকার মধ্যে আছে হলো সোমালিয়া, আর দক্ষিণ আফ্রিকার মধ্যে আছে দক্ষিণ আফ্রিকা যে দেশটা আছে, এগুলোই মূলত তোমাদের একটা ধারণা রাখতে হবে। তো এরপরে আমাদের আছে বিশ্বযুদ্ধের ক্ষেত্রে তোমাদের খুব ভালো করে জানতে হবে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, কী কারণে হয়েছিল, কত সালে হয়েছিল, এখানে কে জয়লাভ করেছিল, কীভাবে জয়লাভ করেছে, এখানে অক্ষশক্তি, মিত্রশক্তি, মানে ওভারঅল সবগুলো তোমার যতগুলো বিষয় আছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সবগুলো বিষয় এখান থেকে প্রশ্ন আসে। জাতিসংঘ কিভাবে গঠিত হইলো, কেন গঠিত হইলো, কে জাতিসংঘের অঙ্গ সংস্থান কয়টা, কোনটার কি কাজ, বিভিন্ন ধরনের সংস্থাগুলো যে আছে, এইটা থেকে অনেকের মানে এত কনফিউশন খাই। বিভিন্ন ধরনের জাতিসংঘের যে সংস্থাগুলো আছে এগুলো কিন্তু মনে রাখতে পারে না, যে কোনটা কোন বিষয়ের সংস্থা এবং কোনটার কাজ কি, কোনটার সদস্য সংখ্যা কত, এই বিষয়গুলো এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। তো এগুলো সম্পর্কে খুব ধারণা রাখবে। আর বিভিন্ন ধরনের চুক্তি, এই চুক্তিগুলো আসে পরীক্ষায়, এই চুক্তি কোনটা চুক্তি, কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, কেন হয়েছিল, এই বিষয়গুলো এই তিনটা তথ্য ভালো করে মাথায় রাখার চেষ্টা করবা চুক্তিগুলোর ক্ষেত্রে, যে চুক্তিটা কত সালে হয়েছিল, কী কারণে হয়েছিল এবং কোথায় সেই চুক্তিটা হয়েছিল। তারপর হলো আন্তর্জাতিক নদী, এটা মোটামুটি একটা ধারণা রাখবা, এটা পরীক্ষায় যদি আসছে তো অনেক কম আর কি। বিভিন্ন ধরনের বড় নদী কোনটা, এখানকার মধ্যে দীর্ঘতম, ক্ষুদ্রতম, প্রশস্ততম, গভীরতম, এই বিষয়গুলো ধারণা রাখবা। তারপর এই যে ইতিহাস ও সভ্যতা, এটাই পরীক্ষা অনেকবার আসছে, ইতিহাস এবং সভ্যতা। যদিও আগে যারা মানে নবম দশম শ্রেণীতে তোমাদের মানবিক ছিল তারা কিন্তু এটা কিন্তু তখন পড়ছে খুব ভালোভাবে, এই যে ইতিহাস এবং সভ্যতা, বিভিন্ন ধরনের ইতিহাসগুলো রয়েছে, যে সভ্যতাগুলো বিশেষ করে যে রয়েছে মিশরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, তো সুমেরীয় সভ্যতা, এরকম বিভিন্ন ধরনের সভ্যতা। তবে তিনটা সভ্যতা সব বেশি পরীক্ষায় আসছে, সেটা হলো মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু সভ্যতা এবং গ্রিক সভ্যতা। মানে এই তিনটা থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসতে দেখা গেছে। আর বাকিগুলো তোমার পড়তে হবে, সবগুলোই পড়তে হবে, বাকিগুলো মানে ধারণা সবগুলো রাখার চেষ্টা করবা। আর এটা বারবার পড়বা, জিকের পড়ার নিয়মই হলো সাধারণ জ্ঞান বা যেটা জেনারেল নলেজ পড়ার নিয়মে হলো বারবার পড়তে হয়, একবার পড়লে কিন্তু মনে থাকে না, এগুলো বারবার পড়তে হয়, বারবার পড়লে তোমার ইজিলি মনে রাখতে পারবা, কোনো প্রবলেম নাই। তারপর আন্তর্জাতিক জার্নালিজম অ্যান্ড মিডিয়া, এইটা বিষয়ে বলতে গেলে এখানে বিভিন্ন ধরনের চলচ্চিত্র রয়েছে, এই চলচ্চিত্রগুলো সম্পর্কে ধারণা রাখবা। তো বিভিন্ন ধরনের একাডেমিক পুরস্কার রয়েছে, অস্কার পুরস্কার, আরও বিভিন্ন ধরনের পুরস্কারগুলো রয়েছে, এগুলো সম্পর্কে ধারণা রাখবা। তারপর বিভিন্ন ধরনের অ্যাব্রিভিয়েশন, সংজ্ঞা, এগুলো সম্পর্কে ধারণা রাখবা। এগুলো কিন্তু বারবার আসে পরীক্ষায়, যে বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলো, বিশেষ করে এই ব্যক্তিটা একটা সংজ্ঞা দিয়ে দিল, বললো যে এটা কে বলছে, এরকম। তো এই তোমাদের এগুলো ধারণা রাখতে হবে। তারপর অর্থনীতি সম্পর্কে একটা তোমার বেসিক ধারণা থাকতে হবে অর্থনীতি বিষয়ে, কারণ অর্থনীতি রিলেটেড প্রশ্ন থাকেই, সব জায়গায় থাকে। আর গুচ্ছেতে তো তোমার 3টা থেকে 4টার মতো অর্থনীতি রিলেটেড প্রশ্ন থাকে, আর বাকি সব জায়গায় তুমি দেখবা অর্থনীতি রিলেটেড প্রশ্ন পাবাই। আর চট্টগ্রামে তোমার ডি ইউনিটে তো অর্থনীতির একটা আলাদা একবারে সেক্টরে রাখছে। ডি ইউনিটে আমরা জানি বাংলা, ইংরেজি উত্তর দিতে হয়, তারপর এখানে থাকে, আইকিউ থাকে, তার পাশাপাশি ওইখানে একটা মানে ওইখানে 3টা অপশন থাকে, তুমি চাইলে সাধারণ জ্ঞান উত্তর দিতে পারো, তুমি চাইলে অর্থনীতি উত্তর দিতে পারো, তুমি চাইলে আরেকটা মনে আছে ভূগোল, এরকম। তো তুমি 3টা, তাহলে তুমি যদি অর্থনীতি ভালো করে পড়ো ওইখানেও কিন্তু তোমার কাজে দিচ্ছে, তারপর বিফলে যাচ্ছে না কিন্তু বিষয়টা। এখন তোমার যেটা ভালো সেই অনুযায়ী তোমাকে চয়েস করে নিতে হবে। তারপর দর্শনের ক্ষেত্রে যদি আমরা ধরি, দর্শনের ক্ষেত্রে এখানে খুব কয়েকজন ব্যক্তি আছে, এগুলো খুব ভালো করে জানতে হবে। এই যে বিভিন্ন ধরনের পুরস্কার, দর্শনের ক্ষেত্রে যে অংশটার মধ্যে আছে বিভিন্ন ধরনের পুরস্কারগুলো, বিভিন্ন ধরনের আমরা যে পুরস্কারগুলো দেখি, নোবেল পুরস্কার, তারপর আরও বিভিন্ন ধরনের পুরস্কার আছে, বুকার পুরস্কার, এরকম আরও আছে কিন্তু কিছু পুরস্কার আছে, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর নোবেল পুরস্কার কত সালে হয়েছিল, এটার কয়টা সেক্টরে দেয়, তারপর অর্থনীতিটা সর্বশেষ যোগ করেছিল কত সালে যোগ করেছিল, এইরকম তথ্যগুলো আমাদের জানতে হবে।
তারপর হলো বিভিন্ন ধরনের যে ইয়াগুলো, যেমন বাংলাদেশের চিত্রশিল্পী আছে না, এরকম ওদের দেশেরও কিন্তু অনেকগুলো আমরা চিত্রশিল্পী দেখতে পাই। তো তাদের দেশেরও এরকম যে চিত্রশিল্পীগুলো আছে সেগুলো সম্পর্কে খুব ধারণা রাখতে হবে। তো তাদের দেশে এরকম যে চিত্রশিল্পীগুলো আছে, যেমন বিদেশে বিভিন্ন দেশের মধ্যে যেমন হলো তোমার হলো লিওনার্দো দা ভিঞ্চি ইতালির, মাইকেল অ্যাঞ্জেলা, তারপর হলো ভিনসেন্ট ভ্যান গন, তারপর পাবলো পিকাসো, ক্লদ মনে, তার পিয়েরে অস্তুস রেনোয়া, তার রাফায়েল, এখানে যদিও বানানটা মিস্টেক হয়ে গেছে। তো এরকম বিভিন্ন ধরনের যে ব্যক্তিগুলো আছে, এগুলো থেকে আমি প্রশ্ন কিন্তু অনেকবার পাচ্ছি। রাজশাহীতে পরীক্ষা দিয়েছিলাম, ওইখানেও পাইছিলাম এই প্রশ্ন এই রিলেটেড উপর, টপিকের উপর। তো আশা করি তোমরা পাবা, এগুলো থেকে প্রশ্ন আসছে। তারপর পুরস্কার, এই যে পুরস্কারের ক্ষেত্রে মানে এগুলো সাম্প্রতিক তথ্য বেশি জানার চেষ্টা করবো। পুরস্কারের ক্ষেত্রে নোবেল পুরস্কার, তো উপমহাদেশের মধ্যে নোবেল পুরস্কার কে জিতে, প্রথম নোবেল পুরস্কার মনে করো কারা কারা জিতে, তারপর হলো ম্যাক্সেস পুরস্কার আছে, তারপরে রয়েছে অন্যান্য আরও বিভিন্ন ধরনের পুরস্কার আছে, এগুলো সম্পর্কে জানবা। আর বিভিন্ন ধরনের আন্তর্জাতিক খেলাধুলা এগুলো সম্পর্কে জানবা। আর ভূগোলটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা রাখার চেষ্টা করবা, ভূগোলটার বেসিক কিছু তথ্য জানা রাখার চেষ্টা করবা। আর এই ছিল মূলত আমাদের মানে ওভারঅল একবারে জিকের তোমাদের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে মনে করো A to Z আলোচনা করার চেষ্টা করলাম। অর্থাৎ মূলত জিকে তোমাদের যতগুলো বিষয় আছে প্রথম থেকে শুরু করে একবারে বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত যতগুলো বিষয় আছে, টপিক আছে, আমি চেষ্টা করলাম সবগুলো টপিক তোমাদের আলোচনা করার, মানে কোনো কিছুই বাদ দিলাম না কিন্তু। আর এর পরবর্তীতে আমরা এই জিকের উপর যে টপিকগুলো আমরা আজকে আলোচনা করলাম, এগুলো প্রত্যেকটার উপর আমরা লাইভ ক্লাস আয়োজন করব। তো তোমরা সকলে আশা করি সেই লাইভ ক্লাসগুলোতে উপস্থিত থাকবা, কারণ ওই লাইভ ক্লাসগুলো আমরা এমনভাবে নেব, শুধু এই যে জিকের উপরে নেব এমনটা না, আমরা জিকে ছাড়া অন্যান্য যে রয়েছে সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি এবং এইচএসসি যে একাডেমিক সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপরে লাইভ নেব। তো তোমরা সকলে আমাদের সাথে যুক্ত থাকবা, এবং তোমরা যুক্ত থাকলে তোমরা নিজেরাই কতটা হেল্পফুল হচ্ছ তোমরা নিজেরাই দেখবা। আমি যে কথাগুলো বলতেছি যে তোমরা যুক্ত হও, তোমাদের উপকার হবে, এরকমটা না, কিন্তু তোমরা নিজেরাই যুক্ত হয়ে দেখিও তোমাদের উপকার হচ্ছে কি না, তারপর বলিও। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যদি তোমাদের উপকার না হয় তোমরা নিজেরাই এখান থেকে লিভ নিয়ে নিও। আমি মানে কাউকে জোর করবো না, তবে 2-4 দিন করে দেখি। আরেকটা জিনিস কি, যে কোনো বিষয়ের সিদ্ধান্ত একবারেই নেওয়া উচিত না, এটা একটা কথা। যে কোনো বিষয়ে একটু দেখা উচিত যে বিষয়টা কীরকম, কীভাবে হচ্ছে না হচ্ছে, কার্যক্রমগুলো কীরকম। কারণ আমরা জানি যে কোনো বিষয়ে একবারে সিদ্ধান্ত নিলে ওটা কী সমস্যা হয়, কারণ ওইটার ভিতরে ভালো কিছু থাকতে পারে, তো তোমার চোখে ওই সময় নাও পড়তে পারে। বিষয়টা হলো এরকম, একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো এইরকম আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলতেছি। আমি যে নিশ্চয়ই এমনিতে মনে করো যে পাম দিচ্ছি এরকম বিষয়টা না কিন্তু। তো আশা করি বিষয়টা বুঝবা, তোমরা সবাই যুক্ত থাকবা, এবং তোমাদের ইন্সপিরেশন মানে তোমাদের এই যে মানে যুক্ত থাকাটা এটাকে আমাকে অনেকটা ইন্সপিরেশন করবে। এবং আরেকটা সাধারণ জ্ঞানের টপিক আমরা বাদ রাখছি, তো সেটা হলো সাম্প্রতিক সাধারণ জ্ঞান। তো সাম্প্রতিক বিষয়টা আলোচনা করতে গেলে এটা যদিও একটু আরও আগে ধারণা দিছি যে সাম্প্রতিক কীভাবে পড়বা, পরীক্ষার জন্য কীভাবে আসে। তো তারপর আবারও বলতেছি, সাম্প্রতিক ক্ষেত্রে তোমাদের চলমান বিভিন্ন ধরনের ঘটনা, প্রকল্প যেগুলো চলতেছে বর্তমানে আলোচিত বিভিন্ন ধরনের ঘটনা, তারপর বর্তমানে সরকার যেহেতু চেঞ্জ হইলো এই রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য জানবা। আরও সাম্প্রতিক, মূলত মোট কথা হলো সাম্প্রতিক কোনো আলোচিত কোনো ঘটনা, সাম্প্রতিক কোনো যদি খেলাধুলা হয়, সাম্প্রতিক কোনো যদি দাঙ্গা হাঙ্গামা বা যেইটাই হোক হয়, বা সাম্প্রতিক কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, বা তোমার আর কি বলা যেতে পারে, সাম্প্রতিকভাবে তোমার কোনো মোট কথা হলো সাম্প্রতিকভাবে আলোচিত কোনো টপিকই থাকলে সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং খুব ভালোভাবে পড়ে নেবা। তো এভাবে পড়লে আশা করি তোমার অনেকটা উপকার হবা, মানে তোমার পড়ালেখার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তো আজকে আমরা এখানে শেষ করতেছি। আশা করি তোমরা পরবর্তীতে কালকে মনে করো আগামীকাল আমরা অপটিমিস্ট আশাবাদী নামক যে পেজ আছে ওই পেজে আমরা তোমাদের যে সমাজবিজ্ঞান, পৌরনীতি আর যে ভূগোল সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের উপর ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা ওইখানে তোমাদের সাথে অপটিমিস্ট আশাবাদী নামক ফেসবুক পেজ আছে, ওই পেজে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কীভাবে এই সাবজেক্টগুলো কী করবা, কীভাবে পড়লে পরীক্ষায় কমন পাবে। তো কালকে তোমরা সকলে আশা করি সেই অপটিমিস্ট আশাবাদী যে ফেসবুক পেজ আছে ওইখানে যুক্ত থাকবা এবং আমাদের লাইভটা এনজয় করবা। এবং তোমাদের সাথে শুক্রবারে সবার সাথে কথা হচ্ছে, আমরা সবাই একসাথে গুগল মিটে কথা বলবো তোমাদের যত প্রবলেম আছে সবগুলো সমাধান নিয়ে। তো দেখা হচ্ছে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।